তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 5-এর মানুষের খাদ্য, এই চ্যাপ্টার থেকে এটা পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকের যে টপিক সেটা হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। এটার সাহায্যে আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি পায়, এটা তাপশক্তি উৎপন্ন করে। এই যে কার্বোহাইড্রেট সাধারণত আমরা পাই চাল, ডাল, আলু, রাঙা আলু, বিভিন্ন ফল, মানে যে ফলগুলো সমস্ত মিষ্টি সেগুলো সমস্ত, মানে পাকা কলা, আপেল, আঙুর, তরমুজ, বেল, সমস্তগুলো থেকে আমরা কার্বোহাইড্রেট পাই। তার সাথে ধরো আখ থেকে তৈরি হচ্ছে চিনি, গুড়, তাল। তার সাথে ধরো মাটির নিচ থেকে যেগুলো পাই, যেমন আলু, গাজর, বিট, তোমার ধরো কচু, এই সমস্তগুলো কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে। কার্বোহাইড্রেটের একটা অন্যতম মানে যেটা গুণ বলা যেতে পারে, বৈশিষ্ট্য, সেটা হলো প্রধানত কার্বোহাইড্রেটের যে উৎস সেটা হলো উদ্ভিজ্জ। এছাড়াও কিছু কিছু প্রাণীজ মানে উৎসও আছে। প্রাণীজ উৎসের মধ্যে হলো যেমন দুধ হলো একটা প্রাণীজ উৎস, যেটার ভিতরে ল্যাকটোজ থাকে, যেটা আসলে একরকম কার্বোহাইড্রেট। দইও তাই, দুধ আর দই। তার সাথে সাথে আমরা ধরো পাঁঠার যে মানে মাটনের যে আর কি যে লিভার, সেখান থেকে পাই, চিকেনের যে লিভার সেখান থেকে আমরা পাই। তাহলে যকৃৎ থেকে পাই, কারণ যকৃতের মধ্যে যখন আমাদের শরীরের অতিরিক্ত গ্লুকোজ হয়, আমাদের মানে যে কোনো জীবজন্তুর শরীরে অতিরিক্ত গ্লুকোজ হয়, সেই গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হয় এবং লিভারে গিয়ে জমা হয়, যকৃতে গিয়ে জমা হয়। সেই জন্য যখন এই সমস্ত পশুগুলোর থেকে যকৃতের মাধ্যমে আমরা পুষ্টি নিচ্ছি, তখন সেটার মাধ্যমেও শরীরে গ্লুকোজ আসে। এবার তোমরা বলতে পারো যে এই কার্বোহাইড্রেট কাকে বলে? এটা যদি বলা হয় তখন কি বলবো? দেখো, কার্বোহাইড্রেট সাধারণত 3 রকম মৌল দ্বারা গঠিত: কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কি হবে? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সাহায্যে গঠিত, তাপ শক্তি উৎপাদনে সহায়ককারী যে জৈব যৌগ, কারণ এটা একটা জৈব যৌগ যেটা কাজ করছে, তাপ শক্তি উৎপাদন করছে, যে জৈব যৌগে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে। যেমন জলের সংকেত কি? H2O, তাহলে হাইড্রোজেন 2 অণু, অক্সিজেন 1 অণু। ঠিক তেমনি এক্ষেত্রে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে, তাকে কার্বোহাইড্রেট বলে। ঠিক আছে, তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা জেনে রাখলে। এবার আমি বলছি না যে কার্বোহাইড্রেট কাকে বলে তোমাদের লিখতে দেয়, কিন্তু কি কি দ্বারা গঠিত এই জিনিসটা তোমাদের জানা প্রয়োজন। কার্বোহাইড্রেটের কাজ কি এটা জানা প্রয়োজন। ক্রমশ আমি আসবো কাজে। এরপর আসি এই যে কার্বোহাইড্রেট, তাহলে আমরা পাচ্ছি কোথা থেকে? যেগুলো এক্ষুনি বললাম যে কার্বোহাইড্রেটের দুটো উৎস, একটা হলো উদ্ভিজ্জ উৎস, একটা হলো প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎসের মধ্যে চাল, গম, আবার চাল থেকে যা যা হয়, ধরো মুড়ি, চিড়ে, খই, সমস্তগুলো থেকে কিন্তু কার্বোহাইড্রেট পাচ্ছি। ভুট্টা, বাজরা, আলু, কচু, বিট, গাজর, খেজুর, তরমুজ, তার সাথে যে ফলগুলোর নাম অ্যাড হবে, যেগুলো সমস্ত মিষ্টি, সেগুলো সব হবে, যেমন আপেল, আঙুর, বেল, তরমুজ, সমস্তগুলো। তার সাথে আখ, চিনি, গুড়, এগুলো থেকে। রাঙা আলু, আবার যেগুলো মাটির নিচ থেকে পাই সেগুলো, যেমন রাঙা আলু, যেমন বিট, কচু, গাজর, এগুলো। শাঁকা আলু। আর ডালের মধ্যেও কিন্তু বেশ কিছুটা কার্বোহাইড্রেট পাই। এবার তোমরা বলতে পারো যে ডাল সাধারণত প্রোটিন হিসাবে ধরা হয়, উদ্ভিজ্জ প্রোটিন হিসাবে ডালকে ধরা হয়, কিন্তু এর মধ্যে একটা ভালো রকম পরিমাণ কার্বোহাইড্রেটও আমরা পাই। ঠিক আছে, আর প্রাণীজ উৎসের মধ্যে হলো দুধ আর দই, তাছাড়া বললাম যেটা পাঁঠার যকৃৎ, মুরগির যকৃৎ, এগুলো থেকে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি। এখানে বলে রাখি, অনেকে কিন্তু এইখানে প্রাণীজ উৎসের মধ্যে ডিম লিখে ফেলে। ডিম কিন্তু কখনোই কার্বোহাইড্রেটের মধ্যে পড়বে না। তোমাদের বইতে দেখবে একটা ছক আছে কোনগুলো কার্বোহাইড্রেটের উৎস, সেক্ষেত্রে কিন্তু ডিম একটা অপশান আছে। ডিমের মধ্যে থেকে কার্বোহাইড্রেট পাই না, সেক্ষেত্রে হবে ডিম থেকে কিন্তু আমরা কার্বোহাইড্রেট পাই না। এবার আসি পরের প্রশ্নে, সেটা হলো শর্করার ভূমিকা কী। মানে আমরা যে খাদ্যের মাধ্যমে শর্করাকে অর্থাৎ এই খাদ্যের মাধ্যমে যে আমরা শর্করাকে গ্রহণ করছি, সেটা আমাদের শরীরে কি কাজে লাগে। প্রথম যেটা, সেটা হলো শর্করা যখন খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, সেটা গ্লুকোজ তৈরি করে। সেই গ্লুকোজ আমাদের অন্ত্র থেকে কোথায় চলে যায়? রক্তে চলে যায়। রক্ত কি করে? সেই যে গ্লুকোজটাকে প্রত্যেকটা কোষে ছড়িয়ে দেয়। সিকোয়েন্সটা তাহলে আবার বলছি, আমরা খাদ্য খেলাম ক্ষুদ্রান্ত দিয়ে,
প্রধানত ক্ষুদ্রান্ত দিয়ে সেই খাদ্যটা শোষণ হয়ে গেল, সেখান থেকে গেল রক্তে, রক্ত সেই খাদ্যটা চারিদিকে ডিস্ট্রিবিউট করে দিল প্রত্যেকটা কোষে। এবার সেই কোষে গিয়ে এই যে গ্লুকোজটা শক্তি তৈরি করলো, সেটার জন্যই আমাদের সমস্ত কোষের ভিতরে যে এই হাজার হাজার কাজ হচ্ছে সেগুলো নিয়ন্ত্রিত হচ্ছে। তারপর হলো শর্করা খেলে আমাদের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। একই ব্যাপার, যখন আমরা শর্করা খাবো সেটা আমাদের কোথায় যাবে? শরীরের বিভিন্ন কোষে যাবে, তার ফলে কোষ ভালোভাবে কাজ করবে, মাসেল ভালোভাবে কাজ করবে, মানে মাংসপেশি ভালোভাবে কাজ করবে, তখন আমরাও ভালোভাবে কাজ করতে পারবো। আর এটা দেহে তাপশক্তিও উৎপন্ন করে, মানে কিছুটা পরিমাণ তাপ দেয় শরীরে, মানে যে শক্তি উৎপন্ন করে সেটা আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। তারপর হলো শর্করা কয় প্রকার ও কী কী? এই জায়গাটায় বলে রাখি, শর্করা সাধারণত মানে 3 প্রকার। একটা হলো মোনোস্যাকারাইড, মোনো মানে হলো একটা, 2 হলো ডাইস্যাকারাইড মানে দুটো গ্লুকোজ মিলে তৈরি হয়েছে, আর একটা হলো পলিস্যাকারাইড যেগুলো অনেকগুলো গ্লুকোজ মিলে তৈরি হয়েছে। মোনো মানে হলো একটা গ্লুকোজ, এর ভেতরে পড়ে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তারপর হলো ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডটার ভিতরে হলো দুটো, যেমন ধরো ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ এগুলো। আর লাস্ট যেটা সেটা হলো পলিস্যাকারাইড, সেটা হলো যেমন ভাতের যে ফ্যান থেকে পাই বা জটিল যে কার্বোহাইড্রেট সেগুলো, শ্বেতসার। কিন্তু তোমাদের বইতে এই জিনিসটা সহজ হিসাবে দুটো আছে, তাই তোমরা যদি প্রশ্ন আসে দুটোই লিখো। সেটা হলো একটা হলো গ্লুকোজ যেটা একটা হিসাবে থাকে, আর একটা হলো স্টার্চ বা শ্বেতসার যেটা লম্বা একটা চেন হিসাবে থাকে। গ্লুকোজের ভিতরে গ্লুকোজটাকে যদি এইরকম দেখতে হয়, এটা যদি গ্লুকোজ হয়, স্টার্চ বা শ্বেতসার হলো এইরকম অনেকগুলো গ্লুকোজ একটার সাথে একটা এরকমভাবে সারিবদ্ধভাবে থাকে, ঠিক আছে। তারপর আসি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এইখান থেকে বারবার প্রশ্ন আসে, ফার্স্ট ইউনিটে আসে, থার্ড ইউনিটে আসে, খুব ভালো করে পড়বে। সেটা হলো শর্করা সংক্রান্ত যে রোগ এখন মহামারী রূপে ছড়িয়ে পড়ছে, সেটা হলো মধুমেহ বা ডায়াবেটিস। কীভাবে হচ্ছে, কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? আগে সহজ সরল কথায় আমি রোগটা বোঝাবার চেষ্টা করছি। সেটা তো তুমি ধরো খাবার খাচ্ছ, মানে কোনো একটা রোগ, মানে ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগী খাবার খাচ্ছেন, সেই খাদ্য থেকে যে গ্লুকোজ সেটা ক্ষুদ্রান্তক থেকে কোথায় যাচ্ছে? রক্তে যাচ্ছে, কিন্তু রক্ত থেকে সেই খাদ্যটা কোষে পৌঁছয় না। আচ্ছা, এই যে যে গ্লুকোজ সেইটা কোষ অবধি পৌঁছাতে সাহায্য করে একটা হরমোন, যেটার নাম তোমাদের বইতে নেই কিন্তু তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার, সেটা হলো ইনসুলিন। এই ইনসুলিন হরমোনটা কি করে? ধরো এগুলো ব্লাড ভেসেলস বা রক্তবাহ, এই রক্তবাহ থেকে গ্লুকোজগুলোকে নেয়, প্রত্যেকটা কোষে পাঠায় এরমভাবে। ও একটা বাহক হিসাবে কাজ করে, মানে এখান থেকে গ্লুকোজটাকে ধরে নিয়ে ওখানে গিয়ে ডেলিভার করে। কিন্তু এক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, যখন শরীরে ধরো কারোর ইনসুলিন প্রপার পরিমাণে নেই, মানে যথাযথ পরিমাণে নেই, বা ধরো যথাযথ কার্যক্ষম অবস্থায় নেই, মানে ম্যালফাংশনিং চলছে, ঠিকঠাক কাজ করছে না ইনসুলিন হরমোন, তখন কি হয়? এই রক্তের যে গ্লুকোজ সেটা এই রক্তের মধ্যেই ঘুরতে থাকে, সেইগুলো গ্লুকোজগুলো কোষে পৌঁছচ্ছে না। এবার কোষে যখনই যাচ্ছে না, কি হচ্ছে? ধরো কোষে যখনই তোমার গ্লুকোজ যাবে না, তুমি কি হবে? কোষগুলো ভালোভাবে কাজ করবে না, তার ফলে কিন্তু ডায়াবেটিস রোগাক্রান্ত ব্যক্তি সহজে হাঁপিয়ে পড়ে, টায়ার্ড হয়ে পড়ে, কিন্তু তার রক্তের মধ্যে অনেক গ্লুকোজ, কিন্তু সেই গ্লুকোজ কোষে যাচ্ছে না। এবার রক্তের মধ্যে কিন্তু গ্লুকোজ বেশিক্ষণ থাকা একদম ভালো নয়, সেটা গিয়ে রক্তটা যখন আমাদের বিভিন্ন অঙ্গের মধ্যে দিয়ে ফ্লো করে, যাতায়াত করে, তখন সেই অঙ্গগুলোকে ক্ষতি করে দেয়, যেমন বৃক্ক, হার্ট, মাসেল মানে বিভিন্ন মাংসপেশি, চোখ, কিডনি, এগুলোকে সব নষ্ট করে দেয়। সেই জন্যে এইটাই হলো মানে ডায়াবেটিস মেলিটাস রোগ। এই রোগটার নাম ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ, মানে রক্তে শর্করার পরিমাণ বেশি। অনেকে দেখবে মজা করে বলে রক্তে চিনি বেশি, চিনি মানে হলো এখানে শর্করা বা গ্লুকোজের গ্লুকোজটাকে বোঝাতে চেষ্টা করা হচ্ছে। কি লিখবে তাহলে এক্ষেত্রে? মধুমেহ কি যখন বলা হবে? যখন খাদ্যের মাধ্যমে গৃহীত গ্লুকোজ রক্ত থেকে কোষে প্রবেশ করতে পারে না ইনসুলিন হরমোনের অভাবে বা কার্যক্ষমতার অভাবে, ফলে গ্লুকোজ রক্তের মাধ্যমে জীবদেহে ঘুরে বেড়ায়, যা বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করে, যেমন হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ, পা ইত্যাদি স্থানে, বা মাংসপেশিও বলতে পারো বাইরের জায়গায়। একে বলা হয় ডায়াবেটিস মেলিটাস। তোমাদের বইতে এক্ষেত্রে শুধু ডায়াবেটিস বলছে, সাধারণ কথায় বা চলতি কথায় আমরা এটাকে ডায়াবেটিস বলেই চিনি, কিন্তু এটার পুরো নামটা হলো ডায়াবেটিস মেলিটাস। পরের যে প্রশ্ন সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এই ডায়াবেটিস
মেলিটাস রোগটা কারোর হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? বেশ কতগুলো লক্ষণ আছে, রোগের লক্ষণ আছে। লক্ষণগুলো কি কি? প্রথমটা হলো ক্লান্তি অনুভব করবে, দ্বিতীয় হলো বারবার মূত্রত্যাগের ইচ্ছা প্রকাশ হবে, 3 নম্বর হলো বিভিন্ন অঙ্গে সমস্যা হবে, চোখে, কিডনিতে বারবার সমস্যা, 4 নম্বর হলো কোনো জায়গায় ঘা বা কেটে গেলে সেটা সারতে না চাওয়া, মানে সারছে না বা অনেক দিন ধরে সারছে এরকম কিছু, আর 5ম হলো বারবার তৃষ্ণা অনুভব করা। এগুলো দেখে বোঝা যায় যে কোনো মানুষের ক্ষেত্রে ডায়াবেটিস হয়েছে এবং তারপর সেটাকে ব্লাড টেস্ট করে কনফার্ম করা হয়। তারপর হলো কীভাবে ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করবে তুমি। প্রথম হলো কায়িক পরিশ্রম বেশি করতে হবে, বিভিন্ন এক্সারসাইজ করতে হবে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে কম গ্রহণ করতে হবে, সেটা ভাত, রুটি, আলু, যেগুলোর মাধ্যমে কার্বোহাইড্রেট আমাদের শরীরে প্রবেশ করে, আর তার সাথে তন্তু জাতীয় খাদ্য বেশি পরিমাণ গ্রহণ করতে হবে। তার ফলে কিন্তু এই রোগকে নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হয়েছে। তারপরের যে প্রশ্ন সেটা হলো শর্করা সংক্রান্ত মানবদেহে কী কী রোগ হয়। একটা তো বললাম ডায়াবেটিস মেলিটাস, আর একটা হলো ল্যাকটোজ ইনটলারেন্স। অনেক সময় অনেক বাচ্চার ক্ষেত্রে ল্যাকটোজ সহ্য হয় না, ঠিক আছে। অনেক সময় অনেক বাচ্চার জন্মের পর থেকে এই সমস্যা হয়, সেক্ষেত্রে সেই সমস্ত বাচ্চাকে কিন্তু দুধ দেওয়া হয় না, দুধের মানে ল্যাকটোজ ফ্রি মিল্কও পাওয়া যায় মার্কেটে, সেই জাতীয় দুধ দেওয়া হয়, মানে ফর্মুলা পাউডারের কথা বলছি, সেই জাতীয় ফর্মুলা দেওয়া হয়, কারণ সেটা কিন্তু একদম স্যুট করে না বা বাচ্চার ক্ষেত্রে সে হজম করতে পারে না, অনেক সময় গায়ে অ্যালার্জিও বার হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের দিন আবার পরের প্রোটিন নিয়ে আলোচনা করব। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।